তাহলে গত ক্লাসে আমরা একটা বিষয় একটু শুরু করেছিলাম, সেটা হচ্ছে কিভাবে একটা জানা ক্যাচমেন্টের এগেনস্টে ক্যাচমেন্টে সেটা যদি আমাদের হাইড্রোগ্রাফ জানা থাকে, তাহলে একটা অজানা জায়গায় কি করে হাইড্রোগ্রাফটা আমরা ডেভেলপ করতে পারি। তাহলে আজকে আমাদের এই যে কোশ্চেনটা দেখানো হচ্ছে ক্যাচমেন্ট এ এবং ক্যাচমেন্ট বি এর জন্য। তাহলে দুইটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এল দেওয়া আছে, ক্যাচমেন্টের লেন্থ গুলো দেওয়া আছে, এবং ক্যাচমেন্টের সেই লংগেস্ট লেন্থের সাথে সাথে ক্যাচমেন্টের এরিয়া গুলো দেওয়া আছে। 250 কিলোমিটার স্কোয়ার ক্যাচমেন্ট এর জন্য, এবং 400 হচ্ছে ক্যাচমেন্ট বি এর জন্য। তাহলে আমরা যখন ক্যাচমেন্ট এ এর জন্য হাইড্রোগ্রাফ 2 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ ডেভেলপ করব, তার জন্য পিক যে ডিসচার্জের মান 50 মিটার কিউব পার সেকেন্ড দেওয়া আছে। সেখান থেকে আমরা রেনফল এক্সেসটাকে নিয়ে ক্যালকুলেট করব, এবং ক্যালকুলেট করার পরে স্নাইডার্স মেথডের সাহায্যে একটা ইউনিট হাইড্রোগ্রাফকে ডেভেলপ করব। আমি তোমাদেরকে কতগুলো ইকুয়েশন একটু লিখতে বলেছিলাম। আমি একটা ওয়ার্ডের ফাইল দেখিয়েছিলাম ইকুয়েশন, যেগুলি প্রয়োজনীয় ইকুয়েশন। আমার ধারণা সেই ফাইলটা আমি আরেকবার একটু তোমাদেরকে দেখিয়ে দিলে মনে পড়বে। তাহলে আমরা ওই যে ক্যাচমেন্ট এ এর জন্য সেটাকে ডেভেলপ করেছিলাম, ক্যাচমেন্ট এ এর সেই ডেভেলপ করা অংশ থেকে ক্যাচমেন্ট বি এর জন্য কি করে ডেভেলপ করব। তাহলে আমার সাথে সাথে একটু প্রবলেমটা সলভ করার চেষ্টা করতে হবে। ওয়ার্ডের ফাইলটি শেয়ার করেছি, তোমরা কি দেখতে? এখন তো স্ক্রিন শেয়ার হয়নি। আচ্ছা, এখন তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্নাইডার্স মেথডের ক্ষেত্রে ল্যাগ টাইম টিপি এর মান বের করার ক্ষেত্রে সিটি এল ইন্টু এল সি এ, এই ইকুয়েশনের প্রেক্ষিতে আমরা কিন্তু এখন বলতে পারবো যে আমাদের ক্যাচমেন্ট এ এবং ক্যাচমেন্ট বি এর জন্য তাহলে ল্যাগ টাইমের প্রথম যে ইকুয়েশনটা, প্রথম সেই ইকুয়েশনটা আমি আমি বেটার তোমাদের সাথে পাওয়ার পয়েন্টের স্লাইডটাকেই শেয়ার করি, তাহলে সেখানে তোমাদের জন্য ইজি হবে। আমি পাওয়ার পয়েন্ট স্লাইডটা, তোমরা কি পাওয়ার পয়েন্ট স্লাইডটা দেখতে পাচ্ছ না ওয়ার্ডের ফাইলটা দেখতে পাচ্ছ? তাহলে প্রথমে আমি যে কাজটা করছি, আমার দরকার হচ্ছে ল্যাগ টাইমের জন্য যে ইকুয়েশন, আমি ল্যাগ টাইমের ইকুয়েশনটাকে নিয়ে আসলাম। ল্যাগ টাইমের ইকুয়েশনটা আমার যদি জানা থাকে, তাহলে আমার জানা থাকলেও আমার কয়েকটা বিষয় এখানে ক্যালকুলেট করতে হবে। সিটি ভ্যালু আমাকে জানতে হবে। তাহলে ক্যাচমেন্ট এ এর জন্য সিটির ভ্যালু কোনটা হবে? যেহেতু ক্যাচমেন্ট বি কে ক্যাচমেন্ট এর সাদৃশ্য মনে করছি, তাহলে ক্যাচমেন্ট এর জন্য সিটির ভ্যালু যদি আমি পাই, তাহলে সেটা ক্যাচমেন্ট বি এর জন্য অ্যাপ্লাই করা যাবে। ওকে, তাহলে আমি হচ্ছে প্রথমে টিপির ভ্যালু বের করার চেষ্টা করব। টিপির ভ্যালু বের করার পরে এখান থেকে আমি টি আর ভ্যালুটাকে বের করব। টিপি ভ্যালুটা জানা থাকলে টি আর এর ভ্যালুটা আমি তখন সেখান থেকে ক্যালকুলেট করব। টি আর বলতে আমরা কি বুঝি? টি আর হলো স্ট্যান্ডার্ড ডিউরেশন নেট রেইনের জন্য। এরপরে আমরা পিক ফ্লোর জন্য যেটা করব, পিক ফ্লোরটাকে বের করার জন্য সিপি দিয়ে, সিপি ইন্টু এরিয়া, যেটা ক্যাচমেন্ট এর জন্য এরিয়া হবে, সেই সিপি ইন্টু এরিয়া তার সাথে ভাগ করে ফেলবো টিপির ভ্যালুটাকে। তাহলে আমার কাছে অলরেডি ক্যাচমেন্ট এ সম্পর্কে যে তথ্যগুলো আছে সেগুলোর প্রেক্ষিতে যেহেতু আমি ক্যাচমেন্ট বি কে ক্যালকুলেট করব,
তাহলে সিপির ভ্যালুটাও এখান থেকে আমি ক্যাচমেন্ট এ থেকে নিয়ে ক্যাচমেন্ট বি তে এটাকে অ্যাপ্লাই করব। আমার ফাইনালি যে জিনিসটা হবে যে আমার বেস টাইমটা আমি ক্যালকুলেট করে বসাতে চাই। বেস টাইমের ভ্যালুটা আমার কাছে পিক যে টাইমটা থাকবে সেই পিক টাইমের ক্ষেত্রে সাপেক্ষে আমি বেস টাইমটাকে বের করবো। এটা ডে হিসাবে আমার কাছে আসবে। সেটাকে অনেক সময় আওয়ারের প্রয়োজন হলে আওয়ারেও আমরা দিতে পারি। লাস্ট আরেকটা ইকুয়েশন যেটা আমাদের খুব প্রয়োজনীয় ইকুয়েশন, সেটা হচ্ছে পিক ফ্লো পার কিলোমিটার স্কয়ার এরিয়াতে কতটুকু হবে, সেটাকে আমরা এখানে স্মল কিউ পি দিয়ে প্রকাশ করব। স্মল কিউ দিয়ে প্রকাশ করা এই অংশটাই হবে এমন যে ক্যাপিটাল কিউ এর প্রয়োজন হবে এবং টিপি এর প্রয়োজন হবে। তাহলে আমি টোটাল আসলে এখানে কতগুলো ইকুয়েশন লিখলাম। এখানে একটা ইকুয়েশন লিখলাম যে টিপি এর ভ্যালু, তারপরে স্ট্যান্ডার্ড ডিউরেশন, 3 নাম্বারটা হচ্ছে কিউপি, এবং আমার বেস টাইমের জন্য যে ইকুয়েশনটা টি এর ইকুয়েশন, এটা টি তে আসবে। তাহলে এই সবকটা ইকুয়েশনকেই আমার কাজে লাগাতে হবে। তাহলে আমার শুরুটা কিভাবে হবে? আমি প্রিভিয়াস স্লাইডে যাচ্ছি, যেখানে আমার কাছে ক্যাচমেন্ট এ এবং ক্যাচমেন্ট বি এর যে প্রপার্টি গুলো আছে সেই প্রপার্টি গুলো আমার একটু বোঝার সুবিধার জন্য আমি পরের স্লাইডে নিয়ে আসলাম ক্যাচমেন্ট এ এবং ক্যাচমেন্ট বি। আরো একটা খুব ইম্পর্টেন্ট কথা আমার ক্যাচমেন্ট এ সম্পর্কে বলে দেওয়া আছে যে ক্যাচমেন্ট এর ক্ষেত্রে একটা 2 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ ড্র করা হয়েছে। 2 আওয়ার সেই ইউনিট হাইড্রোগ্রাফ যখন ডেভেলপ করা হলো তখন সেখান থেকে আমাদের যে পিক ডিসচার্জের পরিমাণ সেটা এসেছে 50 মিটার কিউব পার সেকেন্ড। আরেকটা বিষয় বলা আছে টাইম টু পিক। রেনফল এক্সেস শুরু হওয়ার সাথে সাথে যে পিক টাইমটা আমরা দেখতে পেয়েছি সেই পিক টাইমটার পরিমাণ হচ্ছে 9 আওয়ার। আমরা এই অংশটাকে আমাদের একটু কাজে লাগাতে হবে যে 9 আওয়ার এই কথাটা আমাদের কাছে বলে দেওয়া আছে। আমি এই স্লাইডটা একটু হিজিবিজি হলেও আমি সব তথ্য এটার ভিতরেই দিব। তোমরা তোমাদের খাতায় একটু আলাদা আলাদা করে নিও। কোনোটা যদি বুঝতে সমস্যা হয় যে কোনটার পরে কোনটা হচ্ছে তখন বললে আমি দরকার হলে নাম্বারিং করে দেবো। তাহলে আমরা হচ্ছে ক্যাচমেন্ট এ নিয়ে কথা বলছিলাম এবং ক্যাচমেন্ট এর এই তথ্যটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, টাইম টু পিক ফ্রম দ্য বিগিনিং অফ দ্য রেইনফল এক্সেস। তাহলে এই কথাটার জন্য আমরা ইকুয়েশনের ভেতর থেকে প্রথমে বের করার চেষ্টা করব। প্রথমে আমরা বের করার চেষ্টা করব যে আমাদের কাছে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোর প্রেক্ষিতে কি করে এই টাইম টু পিক এক্সেস রেইনফলের জন্য এটাকে আমরা ক্যালকুলেট করতে পারি। তাহলে প্রথমে আমাদের অ্যামাউন্টটা হবে 9 আওয়ার, ঠিক আছে? তাহলে ক্যাচমেন্ট ক্যাচমেন্ট এর জন্য আরেকটা খুব চমৎকার কথা আমার কাছে বলে দেওয়া আছে, সেটা হচ্ছে 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টা এবং টাইম টু পিক ফ্রম দ্য বিগিনিং অফ দ্য রেইনফল এক্সেস, এই অংশটাকে আমি কাজে লাগাবো। তাহলে আমি আমার প্রথম কথা যেটা ছিল টাইম টু পিক নিয়ে এটাকে আমরা প্রকাশ করি। আমি সুব্রমণিয়ার বই থেকে ফলো করছি এবং এই জায়গাটায় কয়েকটা দুটো ইকুয়েশন আসলে একটু বাদ দিয়েই আমরা টিপির ইকুয়েশনটা লিখেছিলাম। সেখানে ইকুয়েশনটা এমন ছিল যে টিপি প্রাইমের জন্য ভ্যালুটাকে বের করার কথা বলা হয়েছিল। যেহেতু সাদৃশ্য আছে দুটো ক্যাচমেন্টের ভেতরে, সেক্ষেত্রে টিপি প্রাইমের জন্য বলা ছিল যে একটা নন স্ট্যান্ডার্ড রেইনফল ডিউরেশন। আচ্ছা, সেই নন স্ট্যান্ডার্ড যে রেইনফল ডিউরেশন, সেই নন স্ট্যান্ডার্ড রেইনফল ডিউরেশনের জন্য টিপি প্রাইম যখন বের করব, টিপি প্রাইম সমান সমান আমরা লিখবো হচ্ছে টিপি প্লাস তোমরা আমার সাথে সাথে এই নতুন যে ইকুয়েশনটা এটা একটু আমি লিখছি, তো সাথে সাথে তোমরা লিখবে। এখানে আমি লিখছি তাহলে আমরা লিখছি হচ্ছে টিপি অবশ্যই স্মল টি হবে, টিপি সমান সমান
আচ্ছা, আমাদের প্রথমে কথা ছিল যে আমরা টিপি প্রাইম দিয়ে লিখবো। সেটা কিভাবে লিখবো? টিপি দেওয়া যাচ্ছে না। Good. টিপি প্রাইম ইকুয়াল টু টিপি প্লাস টি ক্যাপিটাল আর টি ক্যাপিটাল আর লিখবো ক্যাপিটাল আর মাইনাস টি স্মল আর টি স্মল আর। ওকে, ডিভাইডেড বাই 4। তাহলে আমরা টিপি প্রাইমটা আমাদেরকে জানতে হবে। টিপি প্রাইমটা জানার জন্য সাথে সাথে এর পাশাপাশি আরেকটা ধাপ আমি লিখে রাখি, সেটা হচ্ছে যে মোটামুটি কিছুটা সুবিধার্থে এই কথাগুলো বলে দেওয়া আছে। এই কোশ্চেনটা মনে রাখা খুব সহজ। 21/22 21/22 টিপি প্লাস টিআর ডিভাইডেড বাই 4। তাহলে আমাদের কাছে দুটো যখন রিলেশনশিপ থাকছে তখন আমরা কিন্তু অলরেডি এই টি ক্যাপিটাল আর সমান সমান যেটা জানি যে ইউনিট হাইড্রোগ্রাফ ক্যাচমেন্ট এরিয়াতে যেটা আছে ওটা ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা। তাহলে টি ক্যাপিটাল আর সমান সমান কোন একটা জায়গায় লিখে রাখলেও হয়, বা তুমি একটু খেয়াল করছো যে টি ক্যাপিটাল আর সমান সমান 2। আচ্ছা, আমরা টাইম টু পিক ফ্রম দ্য বিগিনিং অফ দ্য রেইনফল এক্সেস, এখানে এসে লিখবো হচ্ছে টি আর ডিভাইডেড বাই 2 প্লাস টিপি প্রাইম সমান সমান লিখছি টি ক্যাপিটাল আর ডিভাইডেড বাই 2 প্লাস টিপি প্রাইম ওকে। তাহলে এখন আমাদের কাছে এই পুরো অংশটুকুর ভেতর থেকে টিপি প্রাইমটা আমাদেরকে বের করতে হবে। টিপি প্রাইমারি ইকুয়েশনে যদি আমি এখন বলি যে টিপির মানটা আমাদের কাছে জানা নেই, তাই না? আর জানা নাই, টিআর এর মান তো 2 আমরা জানি। তাহলে এই অংশে গিয়ে যদি আমরা টিপি প্রাইমটা বের করার ক্ষেত্রে ইকুয়েশনটাকে এভাবে লিখতে চাই, যেটা সমান সমান আমাদের কত হবে 21/2 প্লাস প্লাস 0.5, এখানে আমি একবারেই লিখে দিব।
0.5। ওকে, সমান সমান আমাদের কাছে আসলে কতটুকু সময়ের কথা বলে দেওয়া আছে? আমাদের কাছে কি কোনো সময়ের কথা বলে দেওয়া আছে? একটা তো কথা ছিল আমাদের জন্য 8 ঘন্টা, সরি 9 ঘন্টা, তাই না? তাহলে এই যে পুরো জিনিসটা সমান সমান আমাদের কাছে ছিল 9 ঘন্টা, 9 আওয়ার। এখন টিআর এর মান হচ্ছে 2 ডিভাইডেড বাই 2 করার পরে আমি 9 থেকে 1 বিয়োগ গেল। তুমি যদি কেউ আমি এই যে খুব দ্রুত যে কথাটা বললাম এটা না বুঝতে পারলে জিজ্ঞাসা করো, কিন্তু অনেক দূর যাওয়ার পরে জিজ্ঞাসা করো না। এখানে কিভাবে 8 এসেছে এটাকে বোঝাতে পেরেছি তোমাদের? আমাদের Yes, কাছে ma'am. এখানে 2 আওয়ার টিআর সমান সমান 2 ছিল, সেখানে 2 ডিভাইডেড বাই 2 1 হয়ে গেল, 9 মাইনাস 1 ইকুয়াল টু, +1, 8. হ্যাঁ, টিপি প্রাইমের মান আমরা এখন পেয়ে গেছি 8। এখন কি আমরা টিপির মান আমরা বলতে পারি কিনা, এই যে টিপির মানটা কি আমরা এখন বলতে পারবো কিনা? তাহলে টিপির মান আমাকে বের করার ক্ষেত্রে আমাকে আরেকটু সামনের দিকে যাই। কিউপিও একটা আমার কাছে তথ্য দেওয়া আছে, তাই না? কিউপি এর মান আমার কাছে বলে দেওয়া আছে যে স্মল কিউপি ইকুয়াল টু, আমি ক্যাপিটাল কিউপি ডিভাইডেড বাই টিপি এভাবে বের করতে পারবো। তাহলে আমার কাছে বেশ কিছু ক্লু আছে, যে কোনো একটা দিয়ে আমি প্রোগ্রেস করতে পারি। আর সর্বোপরি যখন এটার মান টিপি প্রাইমের মান আমার কাছে 8 দেওয়া আছে, তাহলে ভাগ ভাগ করে যদি আমি এগিয়ে যাই এখান থেকেও আমি টিপির মানটা বের করতে পারবো। কিভাবে পারবো আমরা একটু দেখি। যে আমরা এটা সমান সমান, আমি একটু শর্টকাট পথ খুঁজছিলাম কোন একটা জায়গা থেকে। আচ্ছা দাও, ইকুয়েশন লিখি। এখান থেকে লিখবো হচ্ছে টিপি সমান সমান, তাহলে আমরা এখন বলতে পারি যেহেতু এই পুরো সম্পর্কটা এই সম্পর্কটা সমান সমান এখন 8 বলা যাচ্ছে, তাহলে 21/22 7.85 টিপি TP. সমান সমান প্লাস 0.5। আমি এখান থেকে সমান সমান টিপি সাথে সাথে টিপি ইকুয়াল টু আমি পাবো 7.85. হচ্ছে 7.857, 7.857 আওয়ার। ওকে, টিপির মান আমি জানি, তাহলে আমার এখনকার টিপির যে ইকুয়েশন, আমি এই ইকুয়েশনটা ক্যাচমেন্ট, আমি এখন কাজ শুরু করেছি ক্যাচমেন্ট এর জন্য। ক্যাচমেন্ট এর জন্য যখন এখানে টিপির মান সমান সমান 7.857 দিব, তাহলে এখান থেকে আমার আসলে কোন আননোনটা আমি জানতে পারবো বলতো? এখান থেকে আসলে আমি সিটির মান জানতে পারবো, এবং সিটির মান কত হবে বলতো? সিটির মান এখান থেকে কত আসবে? 1.25 আসবে। 1.25 for catchment A. 1 পয়েন্ট ইকুয়াল টু 1.257, তাই তো? নেক্সট, সিটির মান আমি বের করতে পেরেছি, এবং এসি আমি কিন্তু এটা বের করেছি ক্যাচমেন্ট এর সমস্ত তথ্য ব্যবহার করে। আমি এখন হচ্ছে কিউপির মান বের করব। কিউপির মান বের করার ক্ষেত্রে সিপি ইন্টু এরিয়া ডিভাইডেড বাই টিপি এভাবে আমরা বের করতে পারি। কিউপির মান এভাবে যদি বের করি তাহলে কত হবে? দুইভাবেই করা যায়। আরেকটা, তুমি টিপি প্রাইমের সাথে একটা রিলেশন থাকবে। তোমাদের একটা কনফিউশন থাকতে পারে যে টিপি সম্পর্কে আমি জানি, টিপি সম্পর্কে জানি, টিপি প্রাইমটা কি। এটা আসলে আমরা যখন রেইনফল সম্পর্কে পড়াই তখন স্ট্যান্ডার্ড এবং নন স্ট্যান্ডার্ড রেইনফল সম্পর্কে কিছু কথা থাকে। তো তোমরা একটু এই জিনিসটা আমার জন্য পড়ে নিবে। আমি টিপি প্রাইম কেমন করে আসলে একটু তোমরা নিজেরা পড়লে বুঝতে পারবে। আর আমি টাইম থাকলে আমি পরে আরেকবার যখন ওই যে স্ট্যাটিস্টিক্যাল অংশটুকু পড়াবো তখন ওখানে আরেকবার গিয়ে তোমাদেরকে বলবো। এমনি প্রেসিপিটেশন চ্যাপ্টার নরমালি কভার হয়ে যাওয়ার কথা। তারপরেও যদি কারো বুঝতে সমস্যা হয়, আমি যখন ওই স্ট্যাটিস্টিক্যাল পোর্শনটুকু পড়াবো তখন ওটা মনে পড়ে যাবে। তাহলে আমরা এখানে কিউপি সমান সমান 2.75 ইন্টু সিপি ইন্টু এ এভাবে লিখছি। তাহলে আমি লিখছি টিপি প্রাইম দিয়ে, তাই তো? টিপি প্রাইম দিয়ে ইকুয়েশনটাকে লিখছি। তাহলে কিউপি সমান সমান 2.
কিউপি সমান 0.78 ইন্টু সিপি সিপি এর ভ্যালুটা এখানে আমার বের করতে হবে। আমি সিটা আসলে উল্টা লিখেছি, সিটা ক্যাপিটাল হবে, পিটা স্মল হবে। একটু কারেকশন করে নাও, ডিভাইডেড বাই টিপি প্রাইম। ইন্টু এ। তাহলে এখান থেকে আমি ক্যাচমেন্ট এরিয়া এর জন্য আমার কাছে কিউপির মান কি জানা আছে? কিউপির মান তো আমার জানা আছে, 50 জানা আছে, তাই না? তাহলে সিপির মান এখানে কত হবে? ম্যাম 0.57 আসতেছে। আচ্ছা, তাহলে আমাদের কাছে এখন সিপির মানটাকে আরেকবার একটু দেখবে। আচ্ছা দেখতেছি। ম্যাম 0.57 এ আসে। 0.287। টিপি প্রাইম সমান সমান আমরা কি লিখেছিলাম যেন এখানে? সিপি প্রাইম সমান লিখেছিলাম হচ্ছে ওই যে আচ্ছা ওটা কি 8 ইন্টু 50 তাহলে ডিভাইডেড বাই 2। আমাদের এখানে হচ্ছে 8। আমি আমি এই ইকুয়েশনটাতে যদি এখন ভ্যালু বসাই, তোমাদের কাছে তো ইকুয়েশনটা এখন গেছে, আমি ভ্যালু বসালে কি সমস্যা হবে? তাহলে আমি 8 লিখলাম এখানে, তাই না? উপরে উপরে কত ছিল, এরিয়া কত ছিল তোমার? এখানে এরিয়া কত? 250 250 250। তাহলে এখানে হচ্ছে 50, এখানে হচ্ছে 250, আর নিচে হচ্ছে 8। আরেকবার চেক করো তো কত আসে। সবগুলোর পরে ভাগ করবে 2.78 দিয়ে, কত হয়? ম্যাম 0.58 আসে। 0.58, তাই তো? জি ম্যাডাম। 0.58। আচ্ছা, আমার কাছে সিটির মান আছে, সিপি এর মান আছে। এখন আসলে এই স্লাইডের ভিতরে একটু বসানো যাবে দেখি, তারপরে আর তো এখানে কিছু এই কোশ্চেনটা দরকার নেই, আমার কোশ্চেন সরিয়ে দিচ্ছি। ম্যাডাম এখানে একটু বুঝতে সমস্যা হচ্ছিল আমার। হ্যাঁ বলো। ম্যাডাম মানে আমরা যে টিপির ভ্যালুটা টি আর মানে টি স্মল আর এর কথা বলতেছি সেটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড রেইনফল ডিউরেশন, আর টি হ্যাঁ ক্যাপিটাল আর এর যে কথাটা বলতেছি সেটা হচ্ছে কি নন স্ট্যান্ডার্ড রেইনফল ডিউরেশন। তো হ্যাঁ। ম্যাডাম এখানে যদি আমরা 2 আওয়ার চিন্তা করি, ম্যাডাম 2 আওয়ার টাইমটা আসলে নন স্ট্যান্ডার্ড হলো কিভাবে? 2 আওয়ার যদি নন স্ট্যান্ডার্ড হয় তাহলে ম্যাডাম স্ট্যান্ডার্ড কোনগুলা? ও আচ্ছা, না আমি ওই ওই প্রসঙ্গে তোমাদেরকে বলেছিলাম যে স্ট্যান্ডার্ড রেনফল বিষয়টা, এটা তোমার যখন প্রেসিপিটেশন পড়ানো হয়েছিল তখন সেখানে একটু ডিটেলস বলা ছিল, ডিটেলস বলার কথা। এখন আমি এই জিনিসটা আরেকবার তোমাদেরকে বলবো, যখন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস পার্ট একটা আছে, সেই স্ট্যাটিস্টিক্যাল পার্টে গিয়ে তোমাদেরকে একটু বলবো যে কিভাবে কোনটা স্ট্যান্ডার্ড রেনফল কোনটা নন স্ট্যান্ডার্ড রেনফল। হ্যাঁ, তাহলে স্ট্যান্ডার্ড রেনফলের ক্ষেত্রে সাধারণত একটা গাইডেন্স দেওয়া আছে, সেই গাইডেন্সটা ফলো করা প্রয়োজন। এবং আমি পড়াচ্ছি হচ্ছে হাইড্রোগ্রাফ চ্যাপ্টার নাম্বার 6 সুব্রমণিয়ার বইতে। ওখানে তোমরা দুটো বিষয় একটু দেখবে, যে স্ট্যান্ডার্ড যে ভ্যালুটা আছে সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড একটা ডিউরেশনের কথা তো বলেই দেওয়া আছে। তোমার কাছে মনে হচ্ছে যে 2 আওয়ার এটা তো স্ট্যান্ডার্ড, আমি কেন এটাকে নন স্ট্যান্ডার্ড বলছি? সাধারণত তুমি যখন আননোন একটা কেস নিয়ে ডিল করো, তখন নন স্ট্যান্ডার্ড সিচুয়েশনটা নিয়েই আমরা সামনের দিকে যাই। কারণ হচ্ছে যে স্ট্যান্ডার্ড কথাটা বলা খুব ক্রিটিক্যাল হয়ে যায়, কারণ এর ভিতরে একটা ফেজ তোমার অজানাই থাকে। সেই অজানা পোর্শনটা হচ্ছে, যেমন হচ্ছে যে তোমার বি সম্পর্কে তোমার যদি ডাটা আগে থেকে
কোনোভাবেই না থাকে। তুমি এই জন্য এখানে তোমার যদিও স্ট্যান্ডার্ড এবং নন স্ট্যান্ডার্ড দুটো ডিউরেশনই দেওয়া আছে। আমরা যখন স্নাইডার্স মেথডটা ফলো করি তখন স্ট্যান্ডার্ড টিআর দিয়ে টিআরটাকে সাধারণত সেকেন্ড ফেজে যখন তাকে স্ট্যান্ডার্ড দিয়ে ক্যালকুলেট করি। আরেকটা বিষয় আছে যে তোমার ল্যান্ডস্কেপ মাউন্টেনাস কিনা, তারপরে ড্রেনেজ এরিয়া সেখানে ফুট হিল আছে কিনা, এই বিষয়গুলোকে কনসিডারেশনে এনে তারপরে স্ট্যান্ডার্ড এবং নন স্ট্যান্ডার্ড রেনফলের বিষয়টা তখন কনসিডার করা হয়। আমি জানি না কতটুকু তোমাকে আমি ক্লিয়ার করতে পেরেছি, তবে এক্ষেত্রে হচ্ছে এক্সেস রেনফলটা, রেনফলের এখানে দুটো বিষয় আছে। একটা আছে যে তোমার রেনফল একটা বিষয়, আর একটা হচ্ছে এক্সেস রেনফল। এক্সেস রেনফলের ক্ষেত্রে আমরা কিন্তু ল্যান্ড ইউজ, ল্যান্ড কভার দুটোকে একসাথে LULC, এটা যখন তোমরা ফিউচারে কাজ করবে তখন দেখবে LULC দিয়ে প্রকাশ করা হয়। কখনো এটাকে ইউনিফর্ম বলা যায় যদি কিনা সেখানে ল্যান্ডের ক্ষেত্রে আনডিউলেশনটা না থাকে। আমি জানি না কতখানি আমি তোমাকে বোঝাতে পেরেছি, তবে আমরা যখন এই কাজটা যখন এভাবে করি তখন আমাদের কাছে আন্ডারস্ট্যান্ডিংটা এটাই থাকে যে আমরা কখনোই ক্যাচমেন্ট বি সম্পর্কে কখনোই আমাদের কাছে খুব বোল্ড কোনো ইনফরমেশন নাই। এ কারণে আমরা নন স্ট্যান্ডার্ড এবং স্ট্যান্ডার্ডের দুটো TR কে ব্যবহার করেই প্রোগ্রেস করে থাকি। এটুকু পর্যন্ত আমি মোটামুটি তোমাকে এই তাহলে স্টেজে কি বলতে ম্যাডাম পারছি। ম্যাডাম যে কোনো কেসই হোক, যেই টাইম আমারই দেওয়া থাকুক, আমরা কি সেটাকে নন স্ট্যান্ডার্ড ধরেই করব? না, হ্যাঁ, তো আমি এই কোশ্চেনটা তোমার কাছ থেকে এক্সপেক্ট করছিলাম। হ্যাঁ, এটা ভালো, কারণ হচ্ছে যে তুমি স্ট্যান্ডার্ডে চলে আসতে তোমার খুব ডিফিকাল্ট কিছু হবে না। তবে এটা ঠিক যে তোমার কাছে যখন জানা কিছু ইনফরমেশন থাকবে, যেমন ক্যাচমেন্ট বি এর ক্ষেত্রে তোমার যদি জানা ইনফরমেশন থাকে তখন কিন্তু তুমি স্ট্যান্ডার্ড ওয়েতেই যেতে পারছো। আচ্ছা, আরেকটা লিমিটেশন সম্পর্কে বলা হয়নি, সেটা হচ্ছে স্নাইডার্স যে মেথডটা, সেই স্নাইডার্স মেথডের ক্ষেত্রে এটার অরিজিন কিন্তু USA। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা আমাদের ল্যান্ডের জন্য যখন করতে চাইবো তখন আমাদের যখন ফুল সেটআপ থাকবে এর অনেকগুলো রিলেশনশিপ কিন্তু তখন তোমাকে আবার রিভাইজ করতে হবে। এখানে অনেকগুলো রিলেশনশিপ আছে যেগুলোর লিমিট, যেমন কিছুক্ষণ আগে আমি যাচ্ছিলাম মানে যখন লিখছিলাম তখন আমি চিন্তা করছিলাম যে তোমাদের কাছ থেকে বোধহয় ফিডব্যাকটা আসবে। ওয়ার্ডের ফাইলটা তে যখন দেখিয়েছিলাম তখন তোমরা কি খেয়াল করেছিলে যে সিটির একটা রেঞ্জ ছিল এবং সিপির একটা রেঞ্জ ছিল। আমি সেই সিটি এবং সিপির যে রেঞ্জ ছিল সেখানে 0.2 থেকে, আমি আরেকবার একটু তোমাদেরকে দেখাই, 0.2 থেকে 2.2 এবং সিপি রেঞ্জ 2 থেকে 6.5। আমরা এই যে এম্পিরিক্যাল যে কনস্ট্যান্ট গুলোর কথা বলছি, আমরা যদি এটাকে কম্পেয়ার করে দেখি, আমরা যে সিপির ভ্যালুটা পেয়েছি সেই সিপির ভ্যালুটা কিন্তু 2 থেকে অনেক কম, তাই না? আমি এই জন্য তোহা যখন রেসপন্স করছিল আমি ওকে বেশ 2বার বা 3বার আমি ওকে জিজ্ঞাসা করছিলাম, ও বারবার ক্যালকুলেশনে কনসেন্ট্রেশন দিচ্ছিল কিন্তু এই লাইনটাতে ও খেয়াল করতে পারছিল না যে এটা রেঞ্জ কিন্তু বলে দেওয়া আছে 2 থেকে 6.5। সুতরাং যেহেতু এই ইকুয়েশনটাই এম্পিরিক্যাল একটা ইকুয়েশন এবং এর স্টেপ ওয়াইজ যখন করা হয় তখন স্ট্যান্ডার্ড ডিউরেশনের সাথে সাথে নন স্ট্যান্ডার্ড ডিউরেশনটাকেও কনসিডার করে ক্যালকুলেশনটা করা হয়। সাফাত, আমি জানি না কতটুকু বুঝতে পেরেছো, কারণ এই অংশটুকু সবসময় থাকে ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে। আমরা যখন পরবর্তীতে মডেল নিয়ে কাজ করি তখন কিছুটা সুবিধা হয় কারণ হচ্ছে তোমরা যখন এর পরবর্তীতেও কাজ করবে তখন আসলে রেনফলের ভ্যালুগুলো বা এক্সেস রেনফলের ভ্যালুগুলো কম্পিটিশন হবে অনেকখানি স্যাটেলাইট ইমেজ কেন্দ্রিক, তো সেক্ষেত্রে ডিস্ট্রিবিউশনটা অনেকটা সহজ হবে। যেমন এই প্রবলেমটা আমরা করতে গিয়ে সিপির ভ্যালুটা আমাদের যে রেঞ্জ বলা আছে সেই রেঞ্জের থেকে সে কিন্তু আউটার একটা ভ্যালু হয়েছে, তারপরেও আমরা এটা নিয়ে প্রোগ্রেস করব। আর কি কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আমি এখন যে কাজটা করছি এখন হচ্ছে এই তথ্যগুলো সব এখন মোটামুটি আমাদের মেমোরাইজ হয়ে গেছে, তাই তো?
আমি এই তথ্যগুলো সরিয়ে দিচ্ছি। এখানে আমরা যে কাজগুলো করেছিলাম এর পুরোটাই কাজ করেছিলাম হচ্ছে ক্যাচমেন্ট এ বরাবর। ক্যাচমেন্ট এর জন্য আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট কিছু তথ্য আছে। টিপির মান পেয়েছি টিপি প্রাইম থেকে, এবং সিটির মান পেয়েছি সিটি 1.257 থেকে, সিপির মান 0.576 থেকে। ম্যাডাম আপনি যে দেখালেন সিপির মানটা কত আমাদের কম পাইছে, কিন্তু ম্যাডাম বইয়ে তো লেখা ম্যাডাম সিপির ভ্যালুটা 0.56 থেকে 0.69 পর্যন্ত হইতে পারে। তো ম্যাডাম হ্যাঁ, বইয়ে একরকম লেখা ম্যাডাম, আর ওইখানে আরেক রকম লেখা। এটা হচ্ছে তারা হচ্ছে তোমার যে আগের যে এডিশন ছিল, এডিশন থেকে সেকেন্ড এডিশনে রেঞ্জটাকে চেঞ্জ করে দিয়েছে। ঠিক আছে, আমিও সাথে সাথে আমার ওয়ার্ডের ফাইলটা চেঞ্জ করে দিব। ঠিক আছে, এখন আমাদের কাছে এই যে সিপির ভ্যালু এবং সিটির ভ্যালু দুটো যে রেঞ্জ আছে, এই দুটো রেঞ্জকে নিয়ে, দুটো ভ্যালুকে নিয়ে আমরা এখন ক্যাচমেন্ট বি এর জন্য কম্পিটিশনটা করব। তাহলে ক্যাচমেন্ট বি এর জন্য আমরা একইভাবে ইকুয়েশন গুলোকে প্লেস করছি। ক্যাচমেন্ট বি এর সাথে একইভাবে যখন প্লেস করছি, তখন আমাদের কাছে যেহেতু আমাদের কাছে সিটির মান বলে দেওয়া আছে, তাহলে আমি প্রথমেই টিপি কম্পিউট করব। তাহলে একইভাবে আমার কাছে সবগুলো কম্পিটিশনের সাপেক্ষেও আমরা দেখতে পাবো যে এখন এল এবং এল সি এর ভ্যালুটা নিয়ে যখন সিটির ভ্যালু 1.25 দিয়ে করছি, তখন আমরা এখান থেকে টিপির মানটা কত পাচ্ছি। তাহলে টিপির মানটা আমরা এই ইকুয়েশনের সাহায্যে, সিটির মান দিচ্ছি 1.257, এল এর মান আমাদের কাছে আছে 45 কিলোমিটার স্কয়ার, এবং এল সি এ 25। তাহলে আমি এই ভ্যালুটা সমান সমান, ওকে, টিপির ভ্যালু সমান সমান পাবো টিপির ভ্যালু সমান সমান কত পাওয়া গেল, সবগুলো বসিয়ে দিলে এল এর মান দিচ্ছি 45, এল সি এ 25, এবং এরিয়ার মান হচ্ছে 400 কিলোমিটার স্কয়ার। সবগুলো ভ্যালু বসিয়ে দিয়ে আমি পাচ্ছি হচ্ছে 10.37 আওয়ার। এখন এই 10.37 আওয়ার নিয়ে যখন প্রোগ্রেস করছি, তখন আমাদের কাছে টিপি প্রাইমের ভ্যালুটা আরেকবার জানতে চাচ্ছি, কারণ হচ্ছে টিপি প্রাইম আমরা আগের বারও টিআর এর মান 2 ঘন্টা বা 2 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ দিয়ে করেছিলাম। এখন আমি ওই টিআর এর মানটাকে 2 আওয়ার ধরেই একইভাবে ক্যাচমেন্ট বি এর জন্য ক্যালকুলেট করতে চাই। ক্যাচমেন্ট বি এর জন্য যখন ক্যালকুলেট করছি, তখন আমার কাছে এখন কি কি নতুন জিনিস এখানে এসেছে। আমি এই ইকুয়েশনটাতে বসাতে চাই টিপির মান। টিপির মান বসাবো, আর কি কি আমার কাছে জানা আছে এই পোর্শনটুকুকে আমি যদি বাদ দিই, তাহলে টিপি প্রাইমের মানটা আমি টিপি প্রাইমের মানের জন্য আমার টিপির মান 10.37 টিআর। টিআর এর মান 2 ঘন্টা হওয়ার পরে আমি যখন এই ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি এই অংশে, তখন আমার ভ্যালুটা কত আসছে। তাহলে টিআর হচ্ছে 2 ঘন্টা ডিভাইডেড বাই 4 আওয়ার্স, এটা পুরোটা আমি কম্পিউট করার পরে আমার কাছে থাকবে 10.37 আওয়ার। কিউপির মান কত হবে সেক্ষেত্রে? কিউপি এর ভ্যালুটা আমি যখন বসাবো, এখানে আমার কাছে এখন সিপি এর মান আছে, টিপি প্রাইমের মান আছে, এরিয়া আছে। পুরো অংশটাকে আমি ক্যালকুলেট করার পরে
তাহলে কিউপি ক্যাচমেন্ট বি এর জন্য আমার কাছে থাকবে হচ্ছে 61.77, আমি এটাকে রাউন্ড ফিগার বলে 62 মিটার কিউব পার সেকেন্ড। আমাকে এখন একটু হেল্প করতে হবে যে আমরা যখন একটা হাইড্রোগ্রাফ ড্র করব, যেখানে হাইড্রোগ্রাফের পিক ভ্যালু 65 মিটার কিউব পার সেকেন্ড আছে, সেখানে আসলে সেই হাইড্রোগ্রাফটাকে আসলে কিভাবে কম্পিউট করা যায়। তাহলে তোমরা যদি তোমাদের খাতায় ড্র করো, ড্রয়িংটা নিশ্চয়ই অনেকখানি এরকম হবে হাইড্রোগ্রাফটা। অবশ্যই এটা গ্রাফ পেপারে ড্র করতে হবে, এবং ড্র করলে আমরা এক্স এক্সিস এবং আরেকটা হবে অবশ্যই ওয়াই এক্সিস বরাবর যে গ্রাফটা ড্র করব। এটা অনেক সময় ফ্রি হ্যান্ডও ড্র করা হয়, কারণ আমরা শুধুমাত্র জানি পিক ভ্যালুটার মান। পিক ভ্যালুটার মান যেহেতু জানি, সেহেতু আমাদের কাছে আমি একটু ট্রাই করে দেখি। ফ্রি হ্যান্ড যদি আমরা ড্র করি, তাহলে আমাদের কাছে জিনিসটা অনেকখানি এই ধরনের একটা গ্রাফ হবে, তাই না? এখন এই অংশটার ভেতরে যে কয়েকটা অবজারভেশন আছে, অবশ্যই তোমাকে নিচে টাইম লিখতে হবে এবং উপরে লিখতে হবে ওয়াই এক্সিস বরাবর লিখতে হবে ডিসচার্জের পরিমাণ। কিন্তু আমরা যেটা জানি, যে পয়েন্টের ভ্যালুটা জানি, সেই পয়েন্টটার অবস্থান হচ্ছে এই ঠিক পিক বরাবর, এবং এই পিক বরাবর এটার ভ্যালু কত, 62 মিটার কিউব পার সেকেন্ড। এখন আমরা কিন্তু এটা জানি না যে এই 62 মিটার কিউব পার সেকেন্ড যে ভ্যালুটার কথা বলছি, সেই ভ্যালুটার ক্ষেত্রে এই গ্রাফটা আসলে কেমন হবে। এই গ্রাফটার ক্ষেত্রে আমি আসলে একটা স্ট্রেট লাইন দিয়ে দেখাই। এই গ্রাফের ক্ষেত্রে বুঝতে পারছি না যে ঠিক ঠিক এই শেপটাই হবে, নাকি আরো ভিন্ন ভিন্ন অনেকগুলো শেপ হতে পারে। এটা এখান থেকে থেমে এই ধরনের ট্রায়াঙ্গুলার একটা শেপের হতে পারে। তাহলে এখন আসলে এটা কি একটা বেল শেপের হবে নাকি একটা ট্রায়াঙ্গুলার শেপের হবে, এটা ডিসাইড করাটা একটু ডিফিকাল্ট, কারণ তোমার কাছে একটাই ভ্যালু আছে, তোমার কাছে শুধুমাত্র ম্যাক্সিমাম ভ্যালুই আছে। তো সেক্ষেত্রে তোমার আসলে যেটা জানা প্রয়োজন, সেটা হচ্ছে একটা উইডথ জানা প্রয়োজন। সেই উইডথটা আসলে 50% বরাবর, এটাকে আমরা W50 বলবো। এবং W50 বলার পরে আমি যদি আরেকটু উপরে নেই, ক্রেস্ট বরাবর 75, তাহলে এই W50 কোথা থেকে আসছে, W75 কোথা থেকে আসছে। উইডথের ক্ষেত্রে আমরা এই যে লাইন টেনে টেনে যেভাবে বলছি, এটার ক্ষেত্রে আমি W50 জন্য একটা ইকুয়েশন জানি, এবং W50 জন্য ইকুয়েশনটা আমাকে খুবই হেল্প করে। সেই ইকুয়েশনটা একবার একটু লিখি। W50 সমান সমান আমরা লিখছি $5.87 লিখছি 5.87 ডিভাইডেড বাই, এখানে আমরা যখন লিখবো তখন স্মল কিউ এর পাওয়ারটা লিখবো হচ্ছে 1.08। তাহলে আমরা এখনো পর্যন্ত স্মল কিউটা কে বের করি নাই, আমরা স্মল কিউটা লিখছি স্মল কিউ পাওয়ার হচ্ছে 1.08। এখন আমাদের কাছে স্মল কিউটা দিয়ে বের করার পদ্ধতি কি ছিল, স্মল কিউ হচ্ছে ক্যাপিটাল কিউ কে টিপি দিয়ে ভাগ করে দিলে আমি বের করতে পারি। তাহলে ক্যাপিটাল কিউ এর মানটা কি আমরা এখন জানি, ক্যাপিটাল কিউ এর মান আমরা জানি হচ্ছে 62 ডিভাইডেড বাই 10.37, এই আমাদের টি এর ভ্যালুটা আছে। তাহলে টোটাল স্মল কিউ এর মানটা আসলে কত হয়, 62
ডিভাইডেড বাই টিপির মান 10.37, তাহলে স্মল কিউ এর ভ্যালুটা 5.87 ডিভাইডেড বাই স্মল কিউ সমান সমান পুরো ভ্যালুটা যদি আমরা লিখি তাহলে কত আসে দেখো তো। ম্যাডাম এখানে টিপি দিয়ে কেন ম্যাডাম? বইয়ে যেটা লেখা সেখানে লেখা পিক ডিসচার্জ পার ইউনিট ক্যাচমেন্ট এরিয়া। তো ম্যাডাম ওরা তো কিউপি বাই এ দিল। এ দিল। জি ম্যাডাম, মানে একটা ইউনিট এরিয়াতে ম্যাডাম হ্যাঁ, জন্য বের করছে। কোথায়? এই যে ম্যাডাম এখানে। কিউপি ইজ ইকুয়াল টু কিউপি ডিভাইড বাই এ, মানে হচ্ছে কি বলে পিক ডিসচার্জ পার ইউনিট ক্যাচমেন্ট এরিয়ার জন্য বের করছে। আচ্ছা, তাহলে সেটা দিয়ে কত আসবে আমার? এটা তো ক্যালকুলেশন করতে হবে একটু। আচ্ছা, এখানে ক্যালকুলেশন করে এভাবে বলো যে আমরা যখন কিউপি ভ্যালুটা বের করছি, কি আমার কাছে 62 ডিভাইডেড বাই এরিয়ার মান হচ্ছে আমার কাছে কত, 400 না, এটা 400 কত হয়? ফোর হান্ড্রেড হলে এটা তোমার উপরে 5.87 ডিভাইডেড বাই 62 বাই 400। ম্যাডাম 43.96, মানে আমি এটাকে 43। রাউন্ড ফিগার করে দিচ্ছি, ঠিক আছে, আওয়ার দিয়ে। এখন দেখো W50 যেটা আছে, W50 কে আমরা যখন 75 এ নিয়ে আসবো তাকে 1.75 দিয়ে ভাগ করবো। তাহলে আমি যখন W50 থেকে W75 হচ্ছে, সেটা হচ্ছে W50 কে আমি 75 লিখছি সমান সমান W50 ইন্টু, এই ইনপুটটা দিলে আসলে কনফিউজ হয়ে যাবে। তাহলে আমরা হচ্ছে 1.75। ওকে, তাহলে কত আসে দেখো তো এই আওয়ারটা। এটা কিন্তু আমার উপরেরটা। তাহলে আমার হচ্ছে নিচ থেকে এই যে ডাব্লিউ এর ক্ষেত্রে আমি যেটা ধরে নিচ্ছি যে এখানে 50% উচ্চতাতে যে ডাব্লিউটা আসবে, সেই 50% উচ্চতাতে উইথ W50টাকে আমরা এভাবে বের করবো এবং ডাব্লিউ ম্যাডাম ওখানে 75 বের ডিভাইডেড করবো। বাই হবে ম্যাডাম, কজ ম্যাডাম উইথটা তো বুঝাই যাচ্ছে যে ছোট হবে। আমরা হচ্ছে এটাকে 1.75 দিয়ে ভাগ করছি, তাহলে টোটাল কত আসবে এখানে? ম্যাডাম 25.14। 25.14 কত লেখা যায়? যেহেতু আমাদের ওই দশমিকের পরে এটা 5-এর থেকে কম আছে, সরাসরি 25 আওয়ার লিখছে। তাহলে এখন আমরা যেটা জানি না সেটা হচ্ছে এই টোটাল যে বিট টি এর মানটা, এই টোটাল টি এর মানটা আমরা জানি না। তাহলে টোটাল টি এর মান যদি আমরা এখান থেকে আমরা কখনো কি লিখেছিলাম, তাহলে টোটাল টি এর মানটা যদি আমরা এখন এই ইকুয়েশন থেকে ক্যালকুলেট করার চেষ্টা করি, তাহলে আমাদের কাছে কি কি ভ্যালু আছে ক্যাচমেন্ট বি এর জন্য। টিপি এর ভ্যালুটা দেখো 10.37 দেওয়া আছে ডিভাইডেড বাই 24 ইন্টু 3 প্লাস 3, এ টোটাল করলে এটা একটা ডে তে টাইমটা আসবে। সেই ডে তে যে টাইমটা আসবে, ডে এর টাইমটা আসলে কত হয়? তাহলে টি এর মানটা আমরা ক্যালকুলেট করছি হচ্ছে প্রথমে টিপির মান দিয়ে। তাহলে টিপির মান দিয়ে যদি আমরা প্রোগ্রেস করি, টিপির মান আমাদের কাছে 10.4 দেওয়া আছে এবং 10.4 ডিভাইডেড বাই 24 ইন্টু 3 প্লাস 3, টোটাল কত হয়? ম্যাডাম 4.29 ডেজ। 4.29 ডেজ কে আমরা আসলে আওয়ারে দেখতে চাই, কারণ আমাদের যে জিনিসটা এখানে দেখার মতো সেটা হচ্ছে W50 আমরা আওয়ারে পেয়েছি, W75 আমরা আওয়ারে পেয়েছি। তাহলে এখন ওইটা যে ডেতে যেটা পেয়েছি ওটাকে 24 দিয়ে আওয়ারে ক্যালকুলেট করবো।
ম্যাডাম 103 আওয়ার্স। তাহলে 103 ঘন্টা কি আসলে আমাদের প্রয়োজন আছে কিনা, এটা একটা বিষয়। আমরা আসলে এই প্রসঙ্গে এসে আমাদের কাছে আরো একটা ইকুয়েশন আছে, যে ইকুয়েশনের সাহায্য নিয়ে থাকি। সেই ইকুয়েশনের ক্ষেত্রে যে জিনিসটা থাকে, সেই ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের কাছে বলে দেওয়া আছে, এটাকে তো আমরা বেস টাইম বলি, তাই না? কখনো কখনো টিবি দিয়ে প্রকাশ করি সাফিক্স, এবং কখনো কখনো ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করি। ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করার ক্ষেত্রে যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা 72 প্লাস 3 টিপি প্রাইম দিয়ে লিখবো, টিপি প্রাইম। আমরা এখানে যদি ক্যালকুলেশনটা করি, তাহলে আমাদের কাছে টিপি প্রাইম ক্যাচমেন্ট বি এর জন্য এসেছে হচ্ছে 10.37 কে দিয়ে আমরা ক্যালকুলেট করেছিলাম। এই জায়গাটাতে আমাকে একটু হেল্প করতে, যে টিপি প্রাইম কত আর টিপি কত। এটা দুটোই খুব কাছাকাছি এসেছিল, তাই না? টিপি হচ্ছে 10.34 আর টিপি প্রাইম হচ্ছে 10.37 দুটো কাছাকাছি তো। তাহলে টিপি প্রাইম হচ্ছে 10.37 কে ইনটু 3 করলাম, আর 72 আওয়ার দিয়ে করব, এবং এখানে যে জিনিসটা পাওয়া যাবে এটা টোটালি আওয়ারে পাওয়া যাচ্ছে। এটার আওয়ার হিসাব করলে আসলে কত আওয়ার পাই আমরা? তো হয়, এটা কত আওয়ার পাই? স্যার 103। এটা করলে আমরা হচ্ছে 103 পাই, তাই তো? এই এটা ডে তে ছিল, ডে থেকে সরাসরি আমরা এই ইকুয়েশনটা যখন আমরা অ্যাপ্লাই করছি তখন আমরা 103 পাচ্ছি। আমরা নেক্সট আরেকটা ইকুয়েশনের সাহায্য নিব, সেই ইকুয়েশনটা একটু আমি লিখি। আরেকটা ইকুয়েশন, এটা আমাদেরকে দিয়েছিলেন হচ্ছে টেইলর অ্যান্ড সোয়াসওয়ার্থ, SCHWARTZ। টেইলর এন্ড সোয়াসওয়ার্থের যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটার ক্ষেত্রে টিবি বা ক্যাপিটাল টি সমান সমান আমরা লিখব 5 into টিপি প্রাইম লিখতে চাই, 5 into 5 into টিপি প্রাইম plus PR divided by 2, T capital R divided by 2। সময় এটা আওয়ারে পাবো, এটা একটু আমার সাথে ক্যালকুলেট করে বলো তো। এটা 10.37, টিআর এর মান হচ্ছে 2/1, তাহলে 11.37 into 5 কত হয়? 56.85। আমরা তাহলে এটাকে 58 ধরে 56, তাহলে 57। তাহলে আমাদের কাছে এটা একটা জাজমেন্টের বিষয়। স্টিল তুমি প্রথম যে ইকুয়েশন আছে, প্রথম ইকুয়েশন দিয়ে 103 আওয়ার, তারপরে 44 আওয়ার, তারপরে 25 আওয়ার, এটা তুমি করতে পারো। অথবা তুমি বলতে পারো যে না, 103 অনেক বড় হয়ে গেছে, আমি 103 এর সাথে বুঝতে পারছি না যে এই উইকটা গিয়ে 44 হতে পারে না, সেক্ষেত্রে তুমি 57টাকে সাজেস্ট করতে পারো। দুটো ক্ষেত্রে তোমার এনাফ যুক্তি থাকবে যখন তুমি এটা প্র্যাকটিক্যাল ফিল্ডে এক্সারসাইজ করবে। আমরা যেটা দেখেছি সুব্রমণিয়ার বইতে, সেটা হচ্ছে 57কেই তারা সাজেস্ট করে। এখন দুটো বিষয় থাকে, যখন স্নাইডারস মেথডটা আমরা অ্যাপ্লাই করে থাকি তখন আমাদের কাছে গ্রাফ পেপার অনেকে নিতে পছন্দ করে, অনেকে দেখা যায় যে সিম্পলি হ্যান্ড ড্রয়িংও করে। এখন এটা আপ টু ইউ, তুমি কিভাবে এটাকে প্রেজেন্ট করবে। আমি হাইড্রোগ্রাফ সম্পর্কে মোট 3টা ক্লাস নেওয়ার প্ল্যান ম্যাডাম একটা করে। প্রশ্ন ছিল ম্যাডাম এখানে। হ্যাঁ হ্যাঁ বলো।
ম্যাডাম আমরা হচ্ছে কি ম্যাডাম সিন্ডার্স মেথডে যে আসলে ওরা বেস টাইমটা বের করছে সেটা আসলে লার্জ ক্যাচমেন্ট এরিয়ার জন্য, আর হচ্ছে কি টেইলর যে ইকুয়েশনটা দিয়েছে সেটা স্মল ক্যাচমেন্টের উপর, বাট ওরা কোনো ডেফিনেশন দিয়ে দেয় নাই যে আমরা আসলে এটাকে লার্জ বলতেছি এটাকে স্মল বলতেছি। তো ম্যাডাম আমরা আসলে কিসের উপর বেস করে লার্জ আর স্মল চিন্তা করব? হ্যাঁ, এটা আসলে সাফাত, এটা দিয়ে আসলে আমি কাজ করছি। এটা কিছু বিষয় আছে যেগুলো খুব মানে কনক্রিট একটা কথা বলে দেওয়া নেই। সেক্ষেত্রে কিছুটা জাজমেন্ট, আমি লাস্টে কিছু কথা বলেছি, তুমি কি এটা ফলো করেছো যে আমরা আসলে কিন্তু এখনো পর্যন্ত হাইড্রোলজির ক্ষেত্রে খুব কনক্রিট কোনো কথা বলা যায় না। কনক্রিট কথা বলা যায় না মূলত এই কারণেই যে আমরা এখনো অনেক কিছু স্টাডি করছি, এবং হাইড্রোলজিক্যাল যে রেসপন্স গুলো এটাকে আসলে ফিজিক্যাল রেসপন্স বলা হয়। যেমন আমরা কিন্তু অনেক সময় বলি যে আমাদের ক্লাসের ভেতরে 75 স্টুডেন্ট আছে, তাদের বয়সের পরিমাণ গড় করি অনেক সময়। এগুলি আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন এগুলি করতাম, এবং এক্ষেত্রে আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি যে একটা ভ্যালু বের করার চেষ্টা করি, টেন্টেটিভ একটা ভ্যালু, এবং অনেক সময় এম্পিরিক্যাল ইকুয়েশন এভাবে তৈরি হয়ে থাকে। তো এটা দিয়ে ফিজিক্যাল রেসপন্সটা বোঝানো যায় না। তো যে বিষয়গুলি হয় যে স্মল মানে কত স্মল, তুমি যদি পুরো ওদের পুরো যে ম্যানুয়ালটা ঘাটো সেখানেও এটা ডিফিকাল্ট বলে দেওয়াটা যে স্মল কতটুকু, লার্জ কতটুকু। কিন্তু আমাদের যে এক্সাম্পল প্রবলেম যেটা করলাম, সেই এক্সাম্পল প্রবলেমে কিন্তু কোনো জায়গায় বলে দেওয়া নেই যে ক্যাচমেন্ট বিটা একটা স্মল ক্যাচমেন্ট, সোফার ক্যাচমেন্ট এর থেকে তো এটাকে অনেক বড় মনে হচ্ছে, তাই না? সেক্ষেত্রে তোমার জাজমেন্টে 103 আওয়ারের এগেনস্টে 44 আওয়ার্স সেটাকে তুমি নিয়ে প্রসিড করবে কিনা এটা তোমার জাজমেন্টের উপরে আছে। স্টিল তুমি 103 যদি সাজেস্ট করো, এটা তোমার মানে তুমি ম্যাথমেটিক্যালি 100% এটা ওকে, এবং এটার জন্য সাধারণত এই ধরনের রেসপন্সে 100%ই তাকে ইভালুয়েট করা হয়। কিন্তু যখন তুমি প্র্যাকটিক্যাল ফিল্ডে যাবে তখন তোমাকে ওই কনসেপ্টটা নিয়ে আসতে হবে যে হ্যাঁ 44 তার 50 তে হচ্ছে, আসলে তার নিচে কি 103 হয় কিনা। আমি আসলে তোমাদের ক্লাসটা আমার কাছে আজকে একটু ইচ্ছা ছিল, সেটা হচ্ছে যে রাউটিং এর শুরু করব। তোমরা জানো কিনা জানি না যে ভ্যালুইং ওয়াটার নিয়ে বাংলাদেশে এখন একটা কাজ হচ্ছে, এবং এটা ওয়াটারে তোমাদের যেহেতু আজকে ক্লাসটার সাথে এটা টপিকটা তোমরা বুঝতে পারবে। আসলে এই মুহূর্তে সকাল থেকে আমি প্রোগ্রামটার মধ্যে ছিলাম। একটা প্রোগ্রাম বাংলাদেশের জন্য হচ্ছে যে আমরা যত টাকা দেই সেই টাকা পানি পেছন জন্য যত টাকা আমরা পে করি অ্যাজ ইউজার, সেটা প্রেক্ষিতে সার্ভিস যারা প্রোভাইড করে সেই টাকাটা তারা পুরোপুরি পায় কিনা। মানে সার্ভিস প্রোভাইডার তোমার কাছে ক্লেম করার কথা 10 টাকা, কিন্তু তুমি দিচ্ছ 4 টাকা, মাঝখানে 6 টাকার পেমেন্ট তারা পাচ্ছে না। কেন পাচ্ছে না সেই বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করা হচ্ছে। একটা প্ল্যানিং এর বিষয় হচ্ছে হাইড্রোলজি পড়তে পড়তে তোমরা আসলে ওয়াটার সেক্টরে অনেকখানি অ্যাডভান্স নলেজ তোমাদের গেইন হয়ে গেছে। তো আমার যেটা মনে হয় যে ভ্যালুইং ওয়াটার নিয়ে কাজ অনেকেই হয়তো চিন্তা করেছে, করতে পারো। হাইড্রোলজির নলেজের সেখানে একটা অ্যাপ্লিকেশন হবে। আমি যদিও স্লাইডের উপরে লেকচার নাম্বার 8, 9 এগুলি লেখা আছে, রাউটিং বিষয়ে আমরা লেকচারটা দেওয়ার কথা। আমি আসলে এখন আর কন্টিনিউ করবো না, এমনিও তোমাদের ক্লাসের টাইম আসলে 1 ঘন্টাই। নেক্সট ক্লাস এখান থেকে শুরু করব। ভ্যালুইং ওয়াটার সম্পর্কে যেটা বলছি, এই মুহূর্তে একটা প্রোগ্রাম হচ্ছে ভ্যালুইং ওয়াটার সম্পর্কে ওয়ারপোর্ট থ্রু দিয়ে। ওদের এই রিপোর্টটা পাবলিশ হবে হয়তো নেক্সট উইকে। তোমরা এটা পড়ো, ওখানে অনেক কম্পোনেন্টের সাথে দেখতে পাবে যে হাইড্রোগ্রাফের কিভাবে অ্যাপ্লিকেশনটা হচ্ছে। হাইড্রোগ্রাফের অ্যাপ্লিকেশনটা হচ্ছে ভ্যালুইং ওয়াটার। শুনতে মনে হচ্ছে যে কোথায় হাইড্রোগ্রাফ আর কোথায় ভ্যালুইং ওয়াটার। হাইড্রোগ্রাফটা আসলে আমাদের প্রয়োজন বৃষ্টিপাত কতটুকু হচ্ছে, সেখান থেকে রান অফ কতটুকু হচ্ছে, সেই রান অফ থেকে সারফেস ওয়াটার কতখানি এনগেজড হচ্ছে, এবং সারফেস ওয়াটার থেকে আমরা একটা কমিউনিটিকে কিভাবে সার্ভিস দিতে পারছি। ওয়াসা টোটাল 4টা ওয়াসা নিয়ে ওরা কাজ করছে। আমি হাইড্রোগ্রাফ নিয়ে আর এখন পড়াবো না। আমার নেক্সট প্ল্যান হচ্ছে রাউটিং নিয়ে 2টা লেকচার দেওয়া, এবং এরপরে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস নিয়ে
লাস্টলি স্যারের ক্লাসে তোমরা IWRM শিখবে। IWRM টা সম্পর্কে যদি প্রয়োজন হয় আমি কিছুটা সাপ্লিমেন্ট করব। আমি ক্লাসটা এখানে শেষ করে দিব এবং তোমাদের এখনো পর্যন্ত কোনো ক্লাস টেস্ট নেই নাই। স্যার কি ক্লাস টেস্ট নিয়েছেন? না ম্যাম। না ম্যাম। না ম্যাম, না হয়নি। এখন কি ঈদের পরে ক্লাস টেস্ট দিবে না ঈদের আগে দিবে, নাকি ক্যাম্পাসে এসে দিবে? ম্যাম রোজায় কয়দিন ক্লাস হবে আমাদের, এটা কি ম্যাডাম আপনারা জানেন? আমি জানি না, আমার তো আর 2টা লেকচার হলে শেষ হয়ে যায়, আমি শেষ করে দেই তারপরে। ম্যাডাম ওই যে আপনি বলছিলেন যে ম্যাডাম আপনার ক্লাস শেষ হলে ইন্টারপোলেশনের উপর ম্যাডাম একটু একটা এক্সট্রা ক্লাস নেবেন ম্যাডাম। ওই যে আমি আপনাকে একটা আচ্ছা, জিনিস ঠিক আছে। মেইলও করেছিলাম হ্যাঁ, ম্যাডাম একটা হ্যাঁ, প্রবলেম নিয়ে। হ্যাঁ এটা নিব। আমার টোটাল 13টা ক্লাস নিব আমি, ঠিক আছে? এরপরে যখন 1:1 হবে তখন সবার ক্লাস শনিবারে নিব, তখন আর অফিস থেকে নিব না। আমি ক্লাসটা এখানে শেষ করে দিই। হ্যাঁ, তোমাদের কোনো কোয়ারি থাকলে একটু ইমেল করো। আমি আসলেই ওখান থেকে আসলে কন্টিনিউয়াস মেসেজ আসছে, তোমাদের ক্লাসের ভেতরে ডিস্টার্ব হচ্ছে, আমি বুঝতে পারছি। ওদের মিটিংটা আসলে রানিং, তো আমি ওখানে জয়েন করতে হবে। তারপরও আমি কি তোমাদেরকে স্নাইডার্স মেথডটা বোঝাতে পেরেছি কিনা? স্নাইডার্স মেথড নিয়ে আমি আসলে কালকে রাতে চিন্তা করছিলাম। প্রত্যেক বছর আমি একটা বোর্ডে লিখি, এটা আসলে কিভাবে শেষ করা যাবে। অ্যাটলিস্ট মেসেজ তো দেওয়া গেছে, ক্যাচমেন্ট এ কে কিভাবে ক্যাচমেন্ট বি এর সাথে কম্পেয়ার করা যায়। কিছু কোয়েরি আছে, এটা তোমরা ইমেল করলে আমি রেসপন্স করব। হ্যাঁ সাক্ষাৎ, সরি, তোমার ইমেলের রেসপন্স আসলে আমি করিনি। আমি চিন্তা করেছিলাম বোধহয় কোনো একভাবে একটা ক্লাসের ভিতরে সেট করবো, কিন্তু এখন আমি দেখছি যে আজকে আমার লেকচার নাম্বার 8, কিন্তু লেকচার নাম্বার 8 হিসাবে আমার প্ল্যান লেকচার 8 আসলে আমি এখনো ডেলিভার দিতে পারিনি। আমি তারপরেও আশাবাদী যে মোটামুটি আমার 2টা লেকচারই শেষ হয়ে যাবে, 2টা না 3টা লেকচারই শেষ হবে। রাউটিং এর উপরে 2টো হবে, স্ট্যাটিস্টিক্যাল মেথডের উপরে একটা হবে। তারপরে আমি চেষ্টা করব, ঠিক আছে? বাই দিস টাইমে আর কারো কোনো কোয়েরি থাকলে বলো, ইমেল করুন, ইমেলে রেসপন্স করার চেষ্টা করব। ঠিক আছে, হ্যাঁ, ক্লাস শেষ করছি। জি ম্যাম।